প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমাদের এই ক্লাসে স্বাগত। আমরা প্রথম পর্বে সিরাজউদ্দৌলা নাটকের একটা জায়গায় এসেছিলাম যখন মসিয়ে লা তার ফরাসি কুটি ইংরেজদের দ্বারা আক্রমণ এবং লুণ্ঠন এবং তাকে করায়ত্ত করার পর নবাবের কাছে সাহায্য প্রার্থনার জন্য এসেছিল। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা জীবনের এমন একটা পর্যায়ে উপস্থিত আছেন যখন তার অত্যন্ত প্রিয় ফরাসিদেরকে তিনি সাহায্য করতে অক্ষম। কেন তিনি অক্ষম সে জায়গাটা আমরা দেখেছিলাম, আবারও একবার আলোচনা করব। যে মূলত মুর্শিদাবাদ ছিল নবাবের ঘাঁটি, রাজধানী, এবং ইংরেজদের ঔদ্ধত্য, ইংরেজদের চরম দুর্ব্যবহারের কারণে তিনি প্রায় 30,000 সৈন্য নিয়ে পৌঁছে গিয়েছিলেন কলকাতা আক্রমণে। কলকাতার ফোর্ট উইলিয়াম ছিল তখন ইংরেজদের মূল কেন্দ্র, এবং সেই ফোর্ট উইলিয়ামকে তিনি চারদিক থেকে অবরুদ্ধ করেন এবং ইংরেজদেরকে পরাস্ত করেন। এবং ইংরেজরা পরাস্ত হলে তাদের একটা সন্ধি স্থাপন করে, কিন্তু মনে রাখতে হবে ইংরেজরা কিন্তু সেই সন্ধির শর্ত মানেনি। তারা কি করেছে, ফরাসি এই চন্দননগর, কলকাতা থেকে এই চন্দননগর ফরাসিদের যে কুটি, সেই কুটি তারা আক্রমণ করেছে এবং সেই কুটি তারা লুণ্ঠন এবং অবরুদ্ধ করেছে। এই একটা পর্যায়ে, এবং শুধু তাই নয়, নবাব সিরাজউদ্দৌলাকে কিন্তু তার কিছুদিন আগে পূর্ণিয়ার শওকতজংকে পরাস্ত করতে হয়েছিল, এবং তার জন্য তার যে লোকবল, অর্থাৎ এই যে পূর্ণিয়া বিহারের উত্তর পাট, গঙ্গা নদীর উত্তরে ঠিক পশ্চিমবঙ্গের গা ঘেঁষে একটি জায়গা পূর্ণিয়া, সেই জায়গায় শওকতজংকে পরাস্ত করতে গিয়ে তার অনেক লোকবল, অর্থ, ধনসম্পত্তি ক্ষয় হয়েছে। অর্থাৎ জীবনের এবং রাজ্যের একটা কঠিনতম অবস্থায় সে নতুন করে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে অক্ষম, অসহায়, কেননা মন্ত্রিসভাও সেই আক্রমণের সায় দেয় না। ফলে বাধ্য হয়ে অত্যন্ত ভদ্র ফরাসিদেরকে নিরস্ত করেন তিনি, এবং ফরাসিরা সেখান থেকে তাদের পাততাড়ি গুটিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ঠিক এই রকম একটা পরিস্থিতিতে আমরা প্রথম পর্ব শেষ করেছিলাম। এরপর আমরা আসব আমাদের দ্বিতীয় পর্বের মূল আলোচনা। আমরা এখানে দেখব যে সভা কিছুক্ষণ স্তব্ধ রহিল। মসিয়ে লা মাথা নত করিয়া দাঁড়াইয়া রহিলেন। তারপর ধীরে মাথা তুলিয়া নবাবের দিকে চাহিলেন এবং ক্রুদ্ধ কণ্ঠে বলিলেন। কি বলিলেন? মসিয়ে লা, ইউর এক্সেলেন্সি, ইউ রিফিউজ আস your help, your protection, though with great reluctance. I appreciate your feelings. I understand the predicament you are in. I am sorry for you, and I am sorry for ourselves. We have no other choice than to leave this land, which we have learned to love. Allow me, Your Excellency, to warn you that you are in a great danger. On our departure from this land, the smothered flame will burst forth and will destroy your kingdom and people. অর্থাৎ এখানে আমরা দেখব মসিয়ে লা কিন্তু ইংরেজদের ধূর্ত আচরণ, ইংরেজদের জঘন্যতম আচরণ ইত্যাদির দিকে কিন্তু আঁচ তিনি দিয়েছেন, এবং তাদের চলে যাওয়ার পর এই যে বঙ্গভূমি আগুন জ্বালিয়ে দিতে ইংরেজদের পক্ষে আরও সুবিধাতর হবে, এবং তাদের প্রিয় নবাব সিরাজউদ্দৌলাকে কিন্তু সচেতন করে দিয়ে যাচ্ছেন যে এর পরে কিন্তু আপনার বাংলার কিন্তু চরম
বিপর্যয় নেমে আসবে। অর্থাৎ প্রকৃত সৎ পরামর্শদাতার মতোই কিন্তু তিনি নবাবকে এই বার্তা দিয়ে গেছেন। সিরাজ সিংহাসন হইতে নামিয়া আসিলেন, মশিয়েলা সামনে দাঁড়াইয়া রহিলেন। সিরাজ, আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব, তখন যেন আমাকে ভুলো না বন্ধু। একটা জিনিস আমরা অত্যন্ত স্পষ্টভাবে দেখব যে সিরাজউদ্দৌলা ইংরেজদের সঙ্গে যে রকম ব্যবহার করেছেন, তিনি কিন্তু ফরাসিদের সঙ্গে সেই রকম ব্যবহার করলেন না, বরং তিনি ফরাসিদেরকে একটা বন্ধু প্রীতি ভাবনায় কিন্তু দেখলেন। অর্থাৎ ফরাসিরা যে প্রকৃতপক্ষে তার সৎ পরামর্শদাতা সেটা কিন্তু মেনে নিয়েছেন এবং প্রকৃতপক্ষে তাই ছিল। এখানে কিন্তু আমরা দেখব নবাব সিরাজউদ্দৌলার একটা বিচক্ষণতা এবং তার মধ্যে যে প্রীতিভাব, বন্ধু প্রীতি, সেই জায়গাটা কিন্তু আমরা অত্যন্ত সহজেই ধরতে পারলাম। অর্থাৎ এই যে নবাব তার সিংহাসন থেকে নেমে এসে যে ফরাসি সামান্য এক বাণিজ্য কুটির একজন নেতাকে তিনি যে সম্মানটা দিলেন, তার কিন্তু সেই সম্মান দেওয়ার মধ্যে তার কৃতজ্ঞতা, ভালোবাসার দিকটা কিন্তু ঝরে পড়েছে। নেক্সট, মশিয়েলা, আই নো উই শাল নেভার মেট। একেবারে কঠোর বাস্তবের ভিত্তিভূমির উপর দাঁড়িয়ে কিন্তু মশিয়েলা বলছেন যে আমি জানি আমাদের কিন্তু আর দেখা হবে না। অর্থাৎ এই বঙ্গভূমি, যে বঙ্গভূমিকে ভালোবেসেছে, কারা ভালোবেসেছিল? ফরাসিরা। এখানে স্পষ্টতই বলেছেন তিনি, উই হ্যাভ নো আদার চয়েস দেন দ্য লিভ দিস ল্যান্ড হুইচ উই হ্যাভ লার্ন টু লাভ। আমাদের কোনো অপশান নেই, আমাদের কোনো জায়গা নেই যে আমাদেরকে এই বঙ্গভূমি ছেড়ে চলে যেতে হবে, যে বঙ্গভূমিকে কিন্তু আমরা ভালোবাসতে শিখেছিলাম। অর্থাৎ এইখানে কিন্তু একটা তুলনামূলক দিক দেখা যাবে যে মশিয়েলা, ফরাসিরা কিন্তু বঙ্গভূমিকে ভালোবেসেছিল, ইংরেজরা কিন্তু নয়। ইংরেজরা মূলত লুণ্ঠন এবং লুটতরাজ করার জন্য বঙ্গভূমিকে ব্যবহার করেছে কূট কৌশল এবং কূট চক্রান্তে। এবং তার যে সচেতন বাণী আমি আর একবার স্মরণ করে দেবো ছাত্রছাত্রীদের। তিনি কি বলছেন? ইউর এক্সেলেন্সি, টু ওয়ার্ন ইউ দ্যাট ইউ আর ইন এ গ্রেট ডেঞ্জার। আমি আপনাকে সম্মান দিয়ে আমি বলছি, আপনি কিন্তু অনেক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি আছেন। কেন ভয়ঙ্কর মুখোমুখি? আওয়ার temperature from this land, the smoother flame will burst forth and will destroy you, kingdom and people. অর্থাৎ আমাদের চলে যাওয়ার পর এই যে ফ্লেম, আগুন, সে আরও জ্বলে উঠবে, যে কিনা ধ্বংস করে দেবে তোমার সাম্রাজ্য এবং এই দেশের জনগণকে। এই সচেতন বার্তার মধ্য দিয়ে তিনি কিন্তু শেষে যাওয়ার সময় একটা স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছেন। কি সেই স্পষ্ট বার্তা? যে আমাদের চলে যাওয়ার পর কিন্তু আর দেখা হবে না, সেটাই কিন্তু রূঢ় বাস্তব। কুর্নিশ করিয়া দুজনেই চুপ করে থাকিলেন। ফেয়ারওয়েল ইউর এক্সেলেন্সি, বিদায় হে মান্যবর, হে ক্ষমতাধর। কুর্নিশ করিয়া চলিয়া গেলেন। সিরাজ তাহার পিছু পিছু খানিকটা অগ্রসর হইয়া স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন। তারপর দ্রুত ফিরিয়া রাজা বল্লভের নিকট অগ্রসর হইয়া কহিলেন। কি কহিলেন? সিরাজ, আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা। রাজ বলল, সে কথা এখন নিরর্থক। সিরাজ হাসিয়া বলিলেন, সিরাজ, জানেন তো আমাকে কোনো কথা বলেই লাভ নেই, সব চিকিৎসার বাইরে আমি। অর্থাৎ এই যে সমস্ত দেশীয় রাজারা, তারা সিরাজকে কিন্তু অত্যন্ত দুর্বিনীত, অভদ্র এবং তাদের শত্রু হিসাবে চিহ্নিত করেছে। সেই কারণে তিনি বলতে চাইছেন, আমি কি সমস্ত চিকিৎসার বাইরে? আমার কি এই সাম্রাজ্য পরিচালনা
আমার যে এই আচরণ কি আপনাদের পক্ষে খুবই কাঙ্ক্ষিত নয়? এই জায়গাটা কিন্তু তিনি বলতে চাইছেন। সিংহাসনের দিকে অগ্রসর হইলেন রাজবল্লভ। ওয়াট সাহেবকে ওই রকম করে বিদায় না দিলেও চলতো। সিরাজ ফিরিয়া আসিলেন। সিরাজ, ওয়াটস ক্লাইভ ওয়াটসন, কোম্পানির কথা থাক, ইংরেজ ফরাসি পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন, নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। অর্থাৎ বাইরের সমস্ত বিপদ, ওয়াটস, ক্লাইভ, ওয়াটসন, এরা সমস্ত ইংরেজ সেনাধ্যক্ষ, এদের কথা ছাড়ুন, কিংবা বিদেশি যে সমস্ত ঔপনিবেশিক শক্তি ভারতে কিংবা বাংলায় তাদের ব্যবসা প্রসার করছে, অর্থাৎ ইংরেজ ফরাসি কিংবা পর্তুগালের যারা অধিবাসী পর্তুগিজ, তাদের কথা ছাড়া হোক। এখন শুধুমাত্র দেশের কথা, দেশের উন্নতির কথা, দেশের সার্বভৌমত্বের কথা, একতার কথা, ঐক্যবদ্ধ ভাবনার কথাই কিন্তু সিরাজউদ্দৌলা তার সভাসদদের জানাতে চাইছেন, এবং তিনি গভীরভাবে আকাঙ্ক্ষা করছেন এই কঠিন সময়ে আমাদের কিন্তু এক থাকতে হবে। জগৎ শেঠ, ভাবা যখন উচিত ছিল তখন যে কিছুই ভাবেননি জাহাপনা। সিরাজ দ্রুত তাহার দিকে ফিরলেন। সিরাজ, সে অপরাধ কি বারবার আমি স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করছি, কখনো কোনো কটূক্তি প্রতিবাদ করিনি, আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্ন তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনদের মন দিয়েছেন বিষিয়ে। আর কত হেয় আমাকে করতে চান আপনারা? অর্থাৎ যে পরিস্থিতি মাত্র 1 বছরের রাজত্বকালে এই সমস্ত সভাসদেরা বারে বারে কিন্তু অত্যাচারিত করেছে, অপমানিত করতে চেয়েছেন সিরাজকে, এবং সেই কারণে সিরাজের আত্মীয় স্বজনদের মন যেমন সিরাজের নামে বিষিয়ে দিয়েছেন, ঠিক তেমনি প্রজাদের মনও বিষিয়ে দিয়েছেন, এবং রাজকর্মচারীদেরকে কিন্তু সিরাজের নামে কটূক্তি করে অযথা খারাপ কথা বলে তার মন কিন্তু বিষিয়ে দিয়েছেন। অর্থাৎ প্রতিনিয়ত সিরাজউদ্দৌলাকে কিন্তু এই সমস্ত ব্যক্তিবর্গ, অর্থাৎ রাজবল্লভ, জগৎ শেঠ, মির্জাফর, এরা কিন্তু প্রত্যেকটা সময়ে অপদস্থ করার চেষ্টা করেছে। আসলে বাংলার মসনদে নবাবের সিংহাসনে বসার জন্য দাবিদার হিসাবে তারাই কিন্তু সিরাজকে সহ্য করতে পারেনি। ফলে নানানভাবে নানান কূটকৌশলে সিরাজউদ্দৌলাকে কিন্তু তারা অপমান করেছে, এবং শুধু তাই নয়, সেই সিংহাসন থেকে সিরাজকে কিভাবে কূটনৈতিকভাবে ষড়যন্ত্র করে উৎখাত করা যায় তার প্রতিনিয়ত প্রয়াস করেছে। কিন্তু সেক্ষেত্রে বাংলার সম্মান, বাংলার আত্মমর্যাদা, সার্বভৌমত্বের কথা কিন্তু তারা ভাবেনি। শুধুমাত্র নিজেদের ক্ষুদ্র স্বার্থ, সিংহাসন লোভের আশায় তারা নানান ষড়যন্ত্রে কিন্তু লিপ্ত হয়েছে। জগৎ শেঠ, আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? সিরাজ, স্বার্থসিদ্ধি? জগৎ শেঠ, স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম, এখানে বলে কিন্তু থেমে গেলেন জগৎ শেঠ। যদি আমরা স্বার্থের সন্ধানে থাকতাম তবে কি? সিরাজ কিন্তু সেখানেই ঘা দিয়েছেন এই প্রশ্নটায়। সিরাজ, বলুন তাহলে। জগৎ শেঠ, তাহলে বাংলার সিংহাসনে এতদিনে অন্য নবাব বসতেন। এইখানেই কিন্তু জগৎ শেঠের মধ্য দিয়ে কিন্তু তাদের মনের যে গূঢ় অভিসন্ধি, তাদের যে ষড়যন্ত্র, সে কথা কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশিত হয়ে গেল। সিরাজ, এত বড় কথা আমার মুখের উপর বলতে আপনার সাহস হয়? জগৎ শেঠ, আপনার উপদ্রবেই আমাদের মনে সাহস এনে দিয়েছে। সিরাজ, আমার উপদ্রব নয় শেঠজি, আমার সহিষ্ণুতাই আপনাদের মনে স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। মির্জাফর, জাহাপনা,
মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করছেন। এখানে কিন্তু অত্যন্ত স্পষ্টভাবেই প্রকাশিত হয়ে যাচ্ছে এই যে মির্জাফর, জগৎ শেঠ এবং পাশাপাশি রাজপল্লব, এরা একেবারে ষড়যন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যখনই সিরাজ সঠিক কথা বলছে, একজন নবাবকে তার মুখের সামনে যখন সিংহাসনচ্যুত করার কথা বলা হচ্ছে, নবাব সেই কথার জবাব চাইলে, প্রতিবাদ চাইলে, তাদের দলের ষড়যন্ত্রকারীদের মধ্যে কিন্তু একটা ঐক্য দেখা যাচ্ছে, ষড়যন্ত্রের ঐক্য। তখন মির্জাফর বলছে মানি লোক, অর্থাৎ এখানে জগৎ শেঠকে মানি লোক বলা হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে এবং সেই অপমান সহ্য করতে পারছেন না মির্জাফর। কিন্তু এই মির্জাফর, এই জগৎ শেঠ, এই রাজপল্লব, এরা কিন্তু নানানভাবে, নানান প্রকারে বাংলার নবাবকে অপমানিত করেছে, অসম্মানিত করেছে। সেই দিকটাকে কিন্তু তারা কখনো প্রকাশ করছে না, নিজেদের কুকীর্তির কথা। এখানে স্পষ্টতই সিরাজকে তারা এক ঘরে করে দেওয়ার একটা প্রয়াস করছে। আসি পরের কথা। সিরাজ, সকলে মিলে আপনারা কি আমাকে কম অপমান করেছেন? অর্থাৎ সেই যে জায়গাটা আমি বোঝালাম, সেই জায়গাটাই সিরাজ এখানে বলতে চেয়েছেন, বলেছেন। রায়বল্লভ, আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সিরাজ, সত্যাশ্রয়ী রাজা, বলুন সিংহাসনে আরোহণ করার পরে এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? বলুন কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন, বলুন। অর্থাৎ তার মনের যে দুঃখ, তার মনের যে বেদনার কথা, সেটাকে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন কে? সিরাজউদ্দৌলা। অর্থাৎ এই 1 বছর সিংহাসন আরোহণ কালের পর কিভাবে ষড়যন্ত্রের তিনি শিকার হয়েছেন এবং যে কারণে তিনি নিশ্চিন্তে একটা রাতও কাটতে পারেনি, একটু বিশ্রামের অবসরও পায়নি। তার নানান অত্যাচার, অনাচার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। কখন থেকে? যখনই বাংলার সিংহাসনে নবাব সিরাজউদ্দৌলার অধিষ্ঠান, তখন থেকেই। তার অপরাধ কি? সিংহাসনে আরোহণ করাটাই কি ছিল তার অপরাধ? এই প্রশ্ন কিন্তু তিনি তুলে দিয়েছেন। রাজবল্লভ, আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। এখানে কিন্তু রাজবল্লভ ব্যঙ্গ করেছেন, আপনি প্রত্যেকদিন কি করছেন না করছেন আমাদের মুখস্থ থাকবে কেন, আমাদের জানা থাকবে। কিন্তু তারপরেই যখন সিরাজ প্রশ্ন করেছেন, অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন। অর্থাৎ তার দুঃখ, কষ্ট, যন্ত্রণার কেউ কিন্তু সাথী নয়। তার যে কি নেগেটিভ পয়েন্ট, অর্থাৎ ঋণাত্মক দিক, সেইগুলো কিন্তু তার সভাসদেরা, ষড়যন্ত্রকারীরা পুঙ্খানুপুঙ্খ হিসাব রেখেছেন। অর্থাৎ বিরোধিতা করার চরম জায়গা থেকে কিন্তু তারা বারবার নবাবকে অপদস্থ করতে চাইছেন। রাজবল্লভের সম্মুখে গিয়ে নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান? রাজবল্লভ মাথা নিচু করিলেন। শেঠজি, জাফর আলী খাঁ, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। মির্জাফর, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা, আপনি যদি মানি লোকের এইরূপ অপমান করেন তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। অর্থাৎ আসল দিকটি মির্জাফরের কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ নিজেদের ষড়যন্ত্রকারীদের অপমানিত হচ্ছে দেখে মির্জাফর কিন্তু স্পষ্টতই বলল যে নবাবের হয়ে, বাংলার নবাবের স্বাধীনতার কথা ভেবে, সার্বভৌমত্বের কথা ভেবে কিন্তু তিনি আর কখনো অস্ত্র তুলবেন না। তখনই ঠিক মোহনলাল বলছেন, আজ পর্যন্ত কদিন তো ধারণ করেছেন সিপাহসালার? সিপাহসালার বলতে আমরা বলবো প্রধান সেনাপতি হিসাবে, এটা বিশেষ পদমর্যাদা কার ছিল? মির্জাফরের ছিল। মির্জাফর, পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল? মীর মদন, কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিয়েও আমি জিজ্ঞেস করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয়,
পর্যন্ত কবে সিপাহসালার নবাবকে সাহায্য করেছেন? অর্থাৎ স্পষ্টতই আমরা দেখব যে সিপাহসালার মির্জাফর কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে কখনো সাহায্য করেন। যে কোনো বিপদে, যে কোনো কঠিন পরিস্থিতিতে কিন্তু তিনি সরে দাঁড়িয়েছেন। এবং তাকে কে সাহায্য করেছে? অন্যান্য সেনা নেতৃত্ববৃন্দ, যেমন মীর মদন, মোহনলাল, এরা। অর্থাৎ যে কোনোদিন নবাবকে সাহায্য করেননি, সে যদি শপথ করেন যে তরবারি স্পর্শ করে যে আমি নবাবের হয়ে কখনো যুদ্ধে অস্ত্র ধারণ করব না, বিষয়টা কেমন লাগে সেই জায়গাটাই কিন্তু ঘা দিতে চেয়েছেন মোহনলাল যেমন, মীর মদনও তেমন। মির্জাফর, জাহাপনা নিচের স্পর্ধা, নিচের মানে নিচ, অর্থাৎ নিচু পদস্থ কর্মচারীদের স্পর্ধা হয় কি করে উচ্চ পদস্থ অর্থাৎ সেনাপতি স্থানীয় ব্যক্তিকে এই ধরনের অপমান করা? ঠিক তার জবাবে মোহনলাল বলেছেন, নিচু পদস্থ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত। মোহনলাল বলেছেন, নিচু পদস্থ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়। এ কথা যেমন আপনাদের সবসময় মনে থাকে, তেমনি এ কথাও মনে রাখা কি উচিত নয় নবাবের কাজের সমালোচনাও সবসময় শোভন নয়। অর্থাৎ আপনারা নবাবের নিচ্চ পদস্থ কর্মচারী হয়ে আপনি যেমনভাবে নবাবকে অপমান করতে পারেন সেটা যদি ঠিক হয়, আপনি যেমন ষড়যন্ত্র করে নবাবকে অপদস্থ করতে পারেন সেটা যেমন ঠিক হয়, আমরা সাধারণ সেনাপতি হিসাবে আমরা মূল সেনাপতিকে, প্রধান সেনাপতি সিপাহসালারকে কিছু অপদস্থ করা হয়? সঠিক একটা প্রশ্ন তুলেছেন তিনি। মীর মদন, এ রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি, আমির ওমরাহ, রইস রাজা মনে করছেন নবাব একেবারে অসহায়। সিংহাসন রক্ষা তো নয়, আত্মরক্ষার শক্তি তার নেই। আমরা নবাবের নিমক বৃথাই খাই না, এ কথা মনে রাখা উচিত। যারা ভাবছেন নবাব একেবারে অসহায়, রাজ্য কেন নিজেকে আত্মরক্ষা করতে পারবে না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা স্পষ্ট বার্তা মীর মদন দিতে চেয়েছেন। কি? যারা যারা ভাবছে ভাবুক, কিন্তু আমরা নবাবের জন্য প্রাণ প্রণিপাত করব এবং নবাবের আত্মরক্ষা এবং সিংহাসন রক্ষার জন্য জীবন পর্যন্ত আমরা ত্যাগ করতে রাজি আছি। মির্জাফর, এইসব অর্বাচীনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে, তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান, পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীর মদন যখন রয়েছে, তখন আর ভাবনা কি বলুন? অর্থাৎ এখানে কিন্তু বারে বারে আমরা দেখছি যে নানান কূটকৌশলে, নানান ষড়যন্ত্রে মির্জাফর কিন্তু নবাবের বিরুদ্ধে অন্যান্যদের উত্তক্ত করছেন, অন্যান্যদেরকে একত্রিত করছেন এবং নবাবকে সর্বোচ্চ কিভাবে অপমান করা যেতে পারে তার ছক কিন্তু সব সময় আমরা দেখতে পাচ্ছি মির্জাফরের মধ্যে। অর্থাৎ মির্জাফর ব্যঙ্গ করে কাকে? গোলাম হোসেন, মোহনলাল, মীর মদনকে। তারা চলে যাচ্ছে, কিন্তু এই গোলাম হোসেন, মোহনলাল, মীর মদন এরা কিন্তু সমস্ত দুঃখ কষ্টে সবসময় কিন্তু বাংলার নবাবের পাশে থেকেছে। যারা কিন্তু থাকেনি তারাই এই সমস্ত লোকদেরকে ব্যঙ্গ করছে। সিরাজ, দাঁড়ান। সকলে স্থির হইয়া দাঁড়ালেন। দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এই কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। মির্জাফর, দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। সিরাজ, বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি, সিপাহসালারের কাছে ওয়াটসের যে পত্র লিখেছিলেন সেই পত্র। মুন্সিজি পত্র বাছিতে লাগিলেন। মির্জাফর, আমার কাছে ওয়াটস পত্র লিখেছিলেন? সিরাজ, হ্যাঁ, নবাবের সিপাহসালার খোঁজা পিদ্রুর মারফত ওয়াটস এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান? মির্জাফর, নবাবের অনুগ্রহ। সিরাজ,
সভাসদদের শুনিয়ে দেব? মির্জাফর, পত্রের বিষয় তো আমি অবগত নই জাহাপনা। সিরাজ, সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহ সালার। পত্রখানা আপনাকে দেখতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তা সিদ্ধ হবে। মির্জাফর, জাহাপনা, তাহলে কি করবেন মনস্থির করছেন? সিরাজ, রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন। মির্জাফর কোনো কথা কহিলেন না। রাজবল্লভ কি বলেন? রাজবল্লভ, আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? সিরাজ, রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খাঁ। মির্জাফর, নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? নবাব তাহার দিকে চাহিলেন, তিনি সিংহাসন হইতে নামিয়ে আসিলেন। অর্থাৎ এই সমস্ত ব্যক্তিবর্গ, মির্জাফর, রাজবল্লভ, আমি বারবার বলছি, এরা কিন্তু নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে একান্তভাবে ষড়যন্ত্রে লিপ্ত, এবং সেই ষড়যন্ত্রের কথা কিন্তু বারবার এসে যাচ্ছে, এবং সেই ষড়যন্ত্রকারীদেরকে বারবার প্রমাণ করে দিচ্ছেন সিরাজউদ্দৌলা। অর্থাৎ আমরা এই পর্যায়ে দেখছি যে মির্জাফর ষড়যন্ত্রের সঙ্গে কিভাবে লিপ্ত সেটা কিন্তু সিরাজউদ্দৌলা বলে দিচ্ছেন। কিন্তু রাজবল্লভের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, তিনি এত কৌশলী, এত বুদ্ধিমান, তিনি কিন্তু কোনো প্রমাণ রেখে কাজ করেন না। অর্থাৎ সিরাজউদ্দৌলা কিন্তু এখানে প্রমাণ করে দিচ্ছেন যে মির্জাফর তার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্রে লিপ্ত, এবং তার অধস্তন সিপাহসালার হয়ে কিভাবে নবাবকে অপমান লাঞ্ছনা করতে পারে, তার একটা বিহিত হওয়া উচিত। সিরাজ, জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা যে, আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। রাজবল্লভ, এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? সিরাজ, আবারও বিচার রাজা। রাজবল্লভ, বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবপর। সিরাজ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা, ওয়ার্সের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, এ সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? অর্থাৎ এখানে কিন্তু আমি আর একটা কথা বলবো, যে ইংরেজদের সঙ্গে সন্ধি স্থাপনের এই প্রসঙ্গটা বারবার ষড়যন্ত্রকারীরা বলছেন। কেন বলছেন? তারা একটা দিকে কিন্তু স্পষ্ট যে ইংরেজদের সান্নিধ্যে তারা আসতে চাইছেন, এবং পরোক্ষভাবে তারা কিন্তু নবাব সিরাজউদ্দৌলাকে অপদস্থ করতে চাইছেন। অর্থাৎ এই চরম দুর্দিনের দিনে যখন ইংরেজরা তাদের আক্রমণ শানিত করছে, সেই সময় ইংরেজদেরকে সন্ধি শর্তকে লঙ্ঘন করে যারা এমন অপমানজনক অবস্থা করছে, সেই ইংরেজদেরকে তাদের সঙ্গে সন্ধি স্থাপন, সখ্যতা স্থাপন, এটা মেনে নেওয়া যায় না। এখানে কিন্তু আমরা সিপাহসালার বা রাজবল্লভের দুর্নীতি, ষড়যন্ত্রের ছক দেখছি, তেমনি রাজবল্লভ তার সঙ্গে যুক্ত আছেন। এবং একটা কথা আমাদের মনে রাখতে হবে, সিরাজউদ্দৌলা নবাব তিনি কিন্তু সঠিক পদক্ষেপ নিচ্ছেন, কেননা তিনি কথা তো সঠিকভাবে বলছেন যে চন্দননগরে আক্রমণ, কাশিমবাজার অভিমুখে তাদের সৈন্য নিয়ে আসা এবং কলকাতায় অনেক সৈন্য সমাবেশ করা, এটা নিশ্চয়ই নবাবের বিরুদ্ধে আক্রমণ করার লক্ষণ। এই আক্রমণ যারা শানিত করতে চাইছে তাদের সঙ্গে কিভাবে আপোষে নিষ্পত্তি করা সম্ভব, এই প্রশ্ন কিন্তু তিনি তুলে ধরেছেন। জগৎ শেঠ, নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে সব কিছুই আজ হতো না। সিরাজ, কলকাতার দুর্গকে তারা যদি দুর্বোধ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না,
কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? মির্জাফর, আপনি আমাদের কি বলতে চাইছেন জাহাপনা? সিরাজ, সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। যদি সেদিন যে দণ্ড আপনারা দেবেন, আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করেন, আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান, আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। সকলে নীরব রহিলেন। অর্থাৎ আমরা এখানে দেখছি ব্যক্তিভাবে নবাব কিন্তু সিংহাসনের জন্য এতটা লালায়িত নয়। সে সিংহাসন ছেড়ে দিতে চান, কিন্তু বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে সবাইকে একত্রিত হতে বলেছেন। এই যে বাংলার স্বাধীনতা, বাংলার মান রক্ষার্থে যারা এগিয়ে আসছে না, বরং বাংলাকে পরাধীন করার জন্য যারা ষড়যন্ত্রে লিপ্ত হতে চাইছেন, তাদের কাছে এত বার্তা, সুন্দর বার্তা আর হতে পারে না। অর্থাৎ তাদের বিবেক, তাদের চিত্তকে জাগ্রত করতে চাইছেন যে তোমরা যদি সবাই মিলে ঐক্য স্থাপন করো, তাহলে কিন্তু বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হবে না, বাংলার মান মর্যাদা রক্ষা পাবে। অবশ্যই আমরা এখানে কৌশলগত দিক থেকে সিরাজউদ্দৌলার প্রখর বুদ্ধিমত্তার পরিচয় আমরা পাই। সকলে নীরব রহিলেন। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহ সালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায়, সেই না আত্মীয়? লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে সে মেরুদণ্ডকে সোজা করে দাঁড়াতে পারে। সেই তো পৌরুষ আপনার আছে, আমি জানি। অর্থাৎ মির্জাফর সে শুধু সিপাহ সালার নয়, অর্থাৎ সে রাজার পরমাত্মীয়। চরম বিপদের দিনে তার সঙ্গেই কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দিতে চাইছেন সিরাজউদ্দৌলা, যে সিপাহসালার মির্জাফর শুধু তার সিপাহসালার প্রধান সেনাপতি নন, তিনি তার আত্মীয়। যে আত্মীয়র কাছে আমরা চরম বিপদের দিনে সাহায্য প্রার্থনা করতে পারি, যার কাছে আমরা আমাদের মনের অভিযোগ, আমাদের মনের বেদনা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা নিরসনের জন্য যেতে পারি। কিন্তু লোভের বশে, মোহের বশে অনেক মানুষ ভুল করে, কিন্তু কর্তব্যের আহ্বানে মানুষ সমস্ত লোভ ত্যাগ করে, লালসা ত্যাগ করে, মেরুদণ্ড সোজা করে তার কর্তব্য পালন করে। অর্থাৎ এখানে যদি কোনো কারণে মির্জাফর লোভের বশে, মোহ বশবর্তী হয়ে ভুল করে থাকেন, কিন্তু আজ কর্তব্যের দিন, বিদেশি শত্রুদের সঙ্গে লড়াইয়ের দিন, এই দিনে কিন্তু আমাদেরকে একত্রিত হতে হবে। এই কথা, এই বার্তা কিন্তু তিনি পৌঁছে দিয়েছেন। একটু চুপ করিয়া সকলের মুখ ভাব লক্ষ্য করিয়া দেখিলেন, তারপর আবার বলিতে লাগিলেন, রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। আবার চারিদিকে চাহিয়া দেখিলেন, আবার বলিলেন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিয়রের উদ্যমানা জননী নিশাবসনের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়ে রোধ করব মরণের অভিযান। এই যে জায়গা, স্পষ্টতই কিন্তু তিনি বলে দিয়েছেন, আমার যা অপরাধ, আমার যা অন্যায়,
এই সমগ্র বাংলাবাসীর জন্য যা করেছি, আমি কেবল হিন্দুর নয়, আমি কেবল মুসলমানের নবাব নয়, আমি মিলিত হিন্দু মুসলমানের যে গুলবাগ অর্থাৎ ফুলের বাগান, কি সেটা বঙ্গভূমি, সেই হিন্দু মুসলমানের ফুলের বাগানের স্বরূপ এই মাতৃভূমির কাছে যদি আমি অপরাধ করি, আমি শুধু হিন্দু বা মুসলমানের কাছে নয়, আমি মুসলিম বলে হিন্দুরা আমাকে ত্যাগ করবে তা না। কেননা আমি যে অপরাধ করেছি হিন্দুর কাছেও করেছি, মুসলমানের কাছে করেছি। আজকে কিন্তু মিলিত হওয়ার দিন, ঐক্যের দিন। কেননা বঙ্গ জননী আজ কাঁদছে, কেননা শিওরে তার বিপদ। সেই নিশাবসান হোক, এই রাত্রি অন্ধকারাচ্ছন্নতার অবসান হোক, আসুক আলোর নতুন সূর্য। এবং স্বাভাবিকভাবে তিনি কিন্তু অপরাধের ক্ষমা চাইছেন, এবং তিনি এও কথা তো আগেই স্পষ্ট বলেছেন, নবাব হিসাবে যদি আমাকে পছন্দ না হয় তাহলে আপনারা আমাকে বাদ দেবেন, কিন্তু মাতৃভূমিকে রক্ষা করতে হবে। এখানে কিন্তু আমরা স্পষ্টভাবেই সিরাজউদ্দৌলার কথার মধ্য দিয়ে কিন্তু হিন্দু মুসলিমের সম্প্রীতির একটা বার্তা তিনি কিন্তু দিয়েছেন। অর্থাৎ বাংলা হিন্দু এবং মুসলমানের উভয়ে, বা হিন্দু মুসলমান উভয়কেই কিন্তু ঐক্য হয়ে এই বাংলার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ শচীন্দ্রনাথ সেনগুপ্ত কিন্তু সিরাজউদ্দৌলার মধ্য দিয়ে হিন্দু মুসলমানের দ্বন্দ্বকে রোধ করতে চাইছেন। সেই উক্তি কিন্তু সিরাজউদ্দৌলার মধ্য দিয়ে প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ হিন্দু মুসলমানের মিলিত ঐক্য যদি হয়, তবেই বিদেশি শত্রুদেরকে আমরা প্রতিহত করতে পারব। আজকে আমাদের দ্বিতীয় পর্ব এখানেই আমরা শেষ করব। আশা করি ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আমরা পরবর্তীকালে আবার নতুন করে ভিডিও করে সেই জায়গাগুলোকে তুলে ধরার চেষ্টা করব। যদি আমাদের এই পর্ব ভালো লাগে তবে ছাত্রছাত্রীদের বলবো আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করবে।